স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। একটা সময় গোল পোস্টের নিচে দাঁড়িয়ে শেষ মুহূর্তে শট ঠেকাতেন, আজ দাঁড়িয়েছেন দেশের ক্রীড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল পোস্টে। মাঠের সেই চেনা কণ্ঠ, সেই নেতৃত্ব এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কাপ্তান আমিনুল হকের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়া কারো মনে সাহস যোগাচ্ছে তো কারো ভয়ের কাঁপুনি তুলছে। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নয়া যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হুঁশিয়ার সাবধান, বিসিবি থেকে বাফুফে যেখানেই হবে ৯-৬ সেখানেই লাল কার্ড। মেসেজ ক্লিয়ার, শুধু প্রতিশ্রুতি নয়, চাই দ্রুত অ্যাকশন। তৃণমূল ফুটবল, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের নিরাপত্তা সবখানেই বদলের বার্তা। অনেকদিন পর ক্রীড়া অঙ্গনে যেন নতুন এক গতি, নতুন এক তাপমাত্রা। প্রশ্ন একটাই, এই গতি কি টিকবে? দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশের নয়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনি দায়িত্ব নিয়ে কয়েক ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়েছেন। তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কি করতে পারবেন, সম্ভাবনা, চ্যালেঞ্জ সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল, তার কাছেই যেতে চাই। সঞ্জয় সাহাপিয়াল, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে, সেই সঙ্গে শুভ সকাল। আমরা দেখছিলাম যে শপথ নেয়ার মাত্র কয়েক ঘন্টা পরই একেবারে আমরা দেখি না যে সিনেমাতে যেরকম ফাটাকেস্ট যেটা করেন সেটাই তিনি একদম লাইভ টেলিকাস্টে সেটাই করলেন। এটা কি আসলে এখন মনে হচ্ছে যে লোক দেখানো, নাকি আমরা আসলে একজন ক্রীড়ার অভিভাবক পেয়েছি যেটা ভালো একটা সম্ভাবনা দেখাচ্ছে? না, প্রথমে আসলে নতুন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ নতুন একটি দায়িত্ব তিনি পেয়েছেন। তিনি আসলে আমাদের কাছে কিন্তু নতুন মুখ না, তাকে আমরা দেখেছি খেলার মাঠে। আপনি যেটা রিপোর্ট দেখলাম আমরা, যে অতন্ত্র প্রহরী গোল পোস্টের, তাকে আমরা খেলার মাঠে দেখেছি, তাকে আমরা দেখেছি রাজনীতির মাঠে, রাজপথে। তো এখন আবার তিনি একটি নতুন দায়িত্বে এসেছেন এবং আমার মনে হয় যে তার যে কালকে যে আপনি ট্রেলারটা দেখালেন, আমার মনে হচ্ছে এটা একটা ট্রেলার, একটা পিকচারের সামনে কি হতে পারে তার একটা সিন তিনি দেখিয়ে দিচ্ছেন। এবং প্রথম রাতেই বিড়াল মারার যে ব্যাপারটি, তিনি কিন্তু তার একটি বার্তা দিয়ে দিয়েছেন। তিনি এই বার্তাটি দিয়েছেন যে বিসিবিতে দরজা আটকে তোমরা যেমন হয় তাই করতে পারো না। এবং এখানে আরেকটি মেসেজ তিনি দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনার হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়। যেখানে হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় সেখানে আপনি শত্রুতা, বিরোধিতা এগুলো থাকতে পারে না। তিনি কিন্তু কালকে দুটি কাজ করেছেন, আমার মনে হয় দুটি কাজে আপনার কুইক রেসপন্স, যেটা আপনি বললেন যে ফাটাকেস্টোর মতন। আমার মনে হয় যে আরেকটি সিনেমার কথা আমার মনে পড়ে যাচ্ছে, নায়ক ছবিতে অনিল কাপুরের মতন, যে সঙ্গে সঙ্গে যে রেসপন্সটা তিনি করে নেন, তো সেটাই তিনি করেছেন কালকে। কিন্তু ওখান থেকে ফোন করেই, যেটা নাকি একটি ফোনের ব্যাপার, যে দরজাটি খুলে দেন, সবাই মিলে এটা যেতে পারবে, সাংবাদিকরা কাজ করতে পারবে। এবং আরেকটি কাজ তিনি কিন্তু খুব সূক্ষ্মভাবে করেছেন এবং এটা আমার মনে হয় যে তার পুরো আগামী কয়েকদিন কিংবা কয়েক মাসের ভিতরে এটা খুব ইম্প্যাক্ট ফেলতে পারে। সেটা হচ্ছে, তিনি শপথ নেওয়ার ওই সময় তিনি বলছিলেন যে তিনি ভারতীয় হাই কমিশনার সাথে দেখা হয়েছে এবং তিনি বলেছেন যে আগামীতে কি হতে পারে, তারা একটি মানে সমঝোতা করতে চান এবং তার জন্য একটা বড় সাফল্য হতে পারে যদি এবছর সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশে খেলতে আসে। এবং তাহলেই কিন্তু আপনি দেখবেন যে সব কিছু, আমার মনে হয় যে ক্রিকেটের যে অস্থিরতা কিংবা আমরা যেটা বলছি যে ঝিমিয়ে পড়া যে ব্যাপারটি, সেটি জেগে উঠবে। তো আমি যেটা বলবো যে তিনি যেটি করেছেন, এবং এটা প্রত্যাশা, আমাদের প্রত্যাশা অনেক, যে তার কাছে আমাদের প্রত্যাশাটা অনেক, যে তার কাছে আমরা সরাসরি যেতে পারি, কথা জানতে পারি, শুনতে পারি। এবং তিনিও বলেছেন যে তিনি ফ্লেক্সিবল থাকবেন। সব মিলিয়ে কিন্তু একটা সুবাতাস আমার মনে হয় যে কয়েকদিনের ভিতর আমরা দেখতে পাবো। নিঃসন্দেহে আপনি যেটা বলছিলেন যে তিনি একেবারে রুট লেভেল থেকে উঠে আসা, যেমন খেলোয়াড়, রাজনীতিবিদ, এবং একই সঙ্গে আমরা পেলাম তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম। যে বিষয়টা সবাই একটু শঙ্কা করছে যে অনেকের গদি নড়ে যেতে পারে, চেয়ার সরে যেতে পারে। তো সেই জায়গাটা আমিনুল হক বারবার একটা বার্তায় দিয়েছেন যে কোনো ৯-৬ চলবে না, আর তিনি আসলে বসে আলোচনা করতে চান। বিসিবির অনেক পরিচালকই কিন্তু ভয়ে কাঁপছে এবং তারা কিন্তু চুপচাপ আছে, যেটা আগে থেকে একটু অনুমেয় ছিল যে আমিনুল হক আসলেই অ্যাকশনটা নেবেন। এটা তো আসলে কোনো প্রতিহিংসা নয়, এটা তিনি জানেন যে সমস্যাটা কোথায় এবং তিনি বেশ কয়েকটা ভালো মেসেজ দিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে তার এই যে মানে আসার পরপরই অ্যাকশন, সেটা নিয়ে অনেকে সমালোচনা করছেন। বাংলাদেশে কি ভালো কিছু করতে গেলে কিন্তু বাধা তৈরি হয় কিনা বেশি? না, এখানে আরেকটি ব্যাপার কিন্তু রয়েছে, সেটি হচ্ছিল আমিনুল হক কিন্তু তিনি কিন্তু জানেন যে বিসিবি কিংবা ক্রীড়াঙ্গনে দুধের মাছি থাকে প্রচুর, এই দুধের মাছিদের তাড়াতে হবে এবং আমার মনে হয় তিনি সেটা জানেন কিভাবে তাড়াতে হয়। তিনি কিন্তু জানেন যে বিসিবির এই অক্টোবরের নির্বাচনটা কিভাবে হয়েছিল, তার সঙ্গে আমার কথা হয়েছিল নির্বাচনের আগে। তিনি আমার চেয়েও মনে হয় বেশি জানেন কিভাবে কাউন্সিলরশিপ কিভাবে করা হয়েছে জেলাগুলো থেকে, সব মিলে তার সবই জানা আছে। এখন ওই দুধের মাছি তাড়াতে হবে তাকে। এবং আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, যেটি বললেন আপনি, যে তাকে নিয়ে ভয়ে আছে, তারাই ভয়ে আছে যারা কিনা এইভাবেই এসেছে,
তারা যেভাবে এসেছে সেই খেলাটাতেই তাদের পড়তে হবে। তারা সেই খেলাটি অনেকে সহ্য হচ্ছে না, আমরা সহ্য দেখলাম। হচ্ছে না, তারা সেই খেলাটি শিখিয়ে দিয়েছেন কিভাবে খেলতে হয়। এখন কিন্তু সেই খেলার আপনার ব্যাড সাইডটা আপনার দেখতে হতে পারে। আপনি কিন্তু যারা বললেন যে ভয় আছে, তারা জানেন যে কি হতে পারে। তো আমার মনে হয় যে বিসিবিতে এবং ক্রিকেট এবং অন্যান্য ইভেন্ট অন্যান্য ফেডারেশনগুলোতে আমার মনে হয় যে সব একরকম না। ক্রিকেট বোর্ডে বরঞ্চ এই ভয়ের আতঙ্কর এই পরিবেশটা বেশি, কারণ আমরা জানি যে এর আগের বোর্ডে যারা ছিল তারা সরকারের আশীর্বাদ পুষ্ট ছিল এবং কতটা খোলাখুলি সেই হস্তক্ষেপগুলো ছিল, সেটাতে কিন্তু আসলে আমার মনে হয় যে এবার সেই মধুর সময়টা তাদের থাকবে না। এবং যদি সেই সরকারের একটু প্রসঙ্গটাই টানতে চাই, এই যে ইনস্ট্যান্ট ডিসিশন নেয়া, সাংবাদিকদের সঙ্গে বিসিবির যে একটা অলিখিত ম্যাচ চলছে, এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেননি এবং তিনি এসেই এই কথাটা বলছেন। অনেকে বলছেন যে তিনি কি সাংবাদিকদের নিজের করে রাখতে চাইছেন কিনা, কিন্তু সেখানে যে পজিটিভ ব্যাপারগুলো ছিল সেগুলো অনেকটা একটু আড়ালে পড়ে গেছে। তিনি বারবার বলছেন যে বিসিবির সঙ্গে আমরা বসবো, কারণ এটা আইসিসির সঙ্গে রিলেটেড, এবং যাতে সামনে ম্যাচ খেলা যায়, যাতে কোনো রকম সমস্যা না হয়। লম্বা একটা সংবাদ সম্মেলন হয়েছে। আপনি আসলে কতটুকু তাকে নিয়ে আশাবাদী? আমি আসলে অনেকটাই আশাবাদী। আপনি যে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটের ঝিমিয়ে পড়া যে ব্যাপারটি, এবং আপনি ক্রিকেটের সবচেয়ে বড় যে ব্যাপারটি হয়েছে গত কয়েক মাসে, গত মাসে বলবো, যে সেটা হলো যে অনাস্থা। আপনি দেখেন যে বিসিবির বর্তমানে এই বোর্ডের সঙ্গে কিন্তু আপনার ক্রিকেটারদের আস্থা নেই, ক্লাব কর্মকর্তাদের আস্থা নেই, সাংবাদিকদের আস্থা নেই। শুধু ঘরোয়া না, ইন্টারন্যাশনালিও আইসিসিরও কিন্তু আস্থা নেই। কূটনৈতিক সম্পর্কটাও ঠিক নাই। কূটনৈতিক সম্পর্কটাও ঠিক নাই। তো কোথায় ঠিক আছে? যেখানে সব কোনো কিছুই ঠিক নাই, সেখানে আপনি একটা নতুন কিছু আসছে পরে আমরা তো বলতেই পারি যে এক আমিনুলকে দিয়ে আর এক আমিনুলের আমরা একটা মানে সুবাতাস আমরা পেতে পারি। নিঃসন্দেহে। এবং তিনি একটা কড়া বার্তা দিয়েছেন যে যেই বেফাস মন্তব্য করুক, সেটা হতে পারে ক্রিকেট বোর্ড, সেটা হতে পারে বাফুফেতে, অর্থাৎ ক্রীড়াঙ্গনে যেখানে বেফাস মন্তব্য হবে তাকে জবাবদিহিতায় আসতে হবে। এরই সঙ্গে তিনি বেশ কিছু আমরা যদি বলি যে সম্ভাবনার কথা বলেছেন, এবং সেটা কেউ কেউ সাহস পেতে পারেন এই অর্থে, কেউ দেশে আসার সাহস পেতে পারেন, কেউ দেশ থেকে আবার হয়তোবা সামনে আসার সাহস পেতে পারেন। সেক্ষেত্রে সাকিব আল হাসান এবং মাশরাফি তাদেরকে নিয়ে কথা বলেছেন। তাদের নামে যেই মামলাগুলো রয়েছে তিনি বলছেন যে সেটা রাষ্ট্রীয়ভাবে নিষ্পত্তি করা হবে। এই যে একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে তার যে মেসেজটা, এটা তো সাকিব আল হাসানের সমর্থকদের জন্য যেভাবে পজিটিভ, এবং একই সাথে সাকিব আল হাসানের এই মার্চে দেশে আসার কথা রয়েছে, সেই সম্ভাবনাটাকে আরো জাগিয়ে দিল। অবশ্যই আপনি দেখেন এর আগে কিন্তু আমরা দেখেছি যে তাদের এই দুইজনের ব্যাপারে একটা দিক থেকে একদম মিউট ছিল, মানে কোনো আওয়াজ ছিল না, কিছু ছিল না। এবং আমরা জানি যে মাশরাফি কিন্তু গত প্রায় 1.5 বছর ধরে তিনি বাসার ভিতরে একরকম বন্দির জীবনযাপন করছেন। তিনি কোথাও বের হন না, সামাজিকতায় আসেন না, কোথাও যান না, তার কিন্তু বাট তার মনটা পড়ে থাকে ক্রিকেটে। এবং আমরা সাকিবকেও দেখেছি যে তিনি বিভিন্ন দেশে খেলছেন। সব মিলিয়ে তাদের এই দুইজনের ব্যাপারে কিন্তু এই সরকার কিন্তু প্রথম দিনই বার্তাটা দিয়েছেন যে তারা আইনের ভিতর থেকে যেটা করা যায় সবার মতন তারাও চায় যে তারা ক্রিকেটে ফিরুক, অন্তত স্বাভাবিক জীবনে ফিরুক, এই ব্যাপারটি। তবে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে, আইনগুলো আছে, সেইগুলোর মধ্যে থেকে। এবং আরেকটি ব্যাপার যেটা হয়েছে যে আপনি তার বেশ কয়েকটা কথা আমি কালকে আমার পয়েন্ট আউট মনে হয়েছে, যেটা কয়েকটি ভালো ডিসিশন তিনি ঘোষণা করেছেন। সেটা হলো যে ক্রিকেটের এই যে খেলাধুলার কালচারটা একদম তৃণমূল থেকে নিয়ে আসা, চতুর্থ শ্রেণীর থেকে যে বাধ্যতামূলক করা কয়েকটা ইভেন্ট, অলিম্পিক গেমস যেগুলো আমরা ভালো করতে পারি, সাব গেমসের ইভেন্টগুলো, সেগুলো নিয়ে আসা। তারপরে ক্রিকেট সরঞ্জাম এক্সপোর্ট করার যে ব্যাপারটা, বাণিজ্যিক ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চান। তো সব মিলে এগুলো কিন্তু একটা নতুন আইডিয়া। আমার যেটা মনে হয় যে একটা ভিশন, এবং আমিনুল হকের একটা মিশন এবং ভিশন যদি আমি বলি, তার ভিশনগুলা দুর্দান্ত সুন্দর। কিন্তু তাকে আসলে যেটা করতে হবে, আপনি যেটা বললেন যে তাকে ওই যে হাত বাড়ালেই বন্ধু, সে বন্ধুত্ব নিয়েই সবার সাথে আগাতে হবে। আপনার এইখানে হতে পারে মানে যেটা আমরা দেখেছি গত কয়েক মাসে যে দেখেছি যে কারোর সাথে কোনো কথা নাই, কিছু নেই, সবকিছু একটা একঘেয়েমি একটা ব্যাপার, একঘরে একটা ব্যাপার, ওই ব্যাপারটার থেকে তাকে সরে আসতে হবে। এবং আমি এখনো আশাবাদী যে এই সব কিছুই সম্ভব। এবং বিসিবিতে যেটা বললাম যে আমিনুল ইসলাম বুলবুল, তাকে যদি দেখেন তিনি যেভাবে এসেছেন, তিনি কিন্তু মেলবোর্নের অস্ট্রেলিয়ার অধিবাসী, এবং তিনি বাংলাদেশে এসেছিলেন সরকারের কলেই, মানে সরকারের ডাকার পরে কিন্তু তিনি এসেছিলেন এবং তাকে স্বাগতম জানানো হয়েছিল। কিন্তু এখন যদি তাকে সরকার এখন কতটা স্বাগত জানাবে কিংবা অনাহত কিনা, সেটা কিন্তু আসলে আগামী কয়েকদিনে বোঝা যাবে যে তিনি আসলেই কি করবেন, এই বোর্ড কি করতে চায়। এক আমিনুল আসে কি আরেক আমিনুল দেশে আসবে না, এমন কোনো আপনি বার্তা পাচ্ছেন কিনা, কি মনে হচ্ছে? আপনি দেখেন, আমি যেটা বললাম যে তিনি কিন্তু এসেছিলেনই সরকারের কলে, এখন তিনি আবার ফিরতেও চান সরকারি কলে। সরকারের যদি এটা কি বলে সেটার জন্যই তিনি অপেক্ষা করবেন। 1 মাসের মতন তিনি ছুটিতে আছেন, তারপরে কিন্তু ছুটিটা কি পার্মানেন্ট হয়ে যাবে নাকি তিনি? না, আমি যেটা বললাম যে এই আমিনুল হক এক আমিনুল আর এক আমিনুলকে এখন কল করে কিনা,
তাকে ফিরতে বলে কিনা কিংবা তাকে স্বাগত জানায় কিনা, এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করছে। যদি আমরা জানি যে এই বোর্ড আসলে আইসিসির একটা মানে অনুমোদিত বোর্ড এবং এটা সহজে আপনি কিন্তু এটা ভাঙতে তিনি তো পারবেন আসলে না। সেখানে সরাসরি হস্তক্ষেপ করতে চান না, যেটা আমিনুল হক না, বলেছেন। উনি তিনি নিজেও বলেছেন। বসে আলোচনা করতে চান এবং তিনি সেখানে ক্রীড়া সাংবাদিক, সংগঠক সবাইকে রেখে, অর্থাৎ তিনি পজিটিভ কিছু করার জন্যই তো এখানে লড়াই করছেন নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই, এবং তিনি কিন্তু জানেন যে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল, গত অক্টোবরের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল, এটা উনি জানেন। তো প্রশ্নবিদ্ধ নির্বাচনটা এখন আপনি আইসিসিকে এবং এইখানকার আদালতে একটা রিট আছে, সেই সব কিছু মিলে কিন্তু আইনি একটা লড়াই ব্যাপারটা কিন্তু এখানে চলে আসছে। এবং এই ব্যাপারটি এমন না যে আমি বুক ফুলিয়ে রক ফুলিয়ে মিডিয়ার সামনে কথা বলেই এটাকে বন্ধ করে দেওয়া যায়। এটা আইনি এবং ব্যাকডোর চ্যানেলেও অনেক আইসিসির সঙ্গে অনেক কথাবার্তা বলা যায়। আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমিনুল হক তিনি যেটা বললেন যে বিভিন্ন আমাদের প্রতিবেশী দেশ কিংবা অন্যান্য দেশের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখে একটা ভালো দিকে যেতে চান, সবার সঙ্গে খেলাধুলা এই ব্যাপারটিতে রাজনীতি নিয়ে আসতে চান না। আমার মনে হয় যে সবার সঙ্গে সেই পরামর্শটা নিয়ে সব কিছু করেই কিন্তু আগানো যায়। আসলে আমাদের ক্রিকেট, বিশেষ করে ক্রিকেটের যে অবস্থা, সেটা কিভাবে উত্তরানো যায়, সবার ভিতর আবার জাকিয়ে তোলা যায় ব্যাপারটি। নিঃসন্দেহে, অর্থাৎ আমিনুল হক তিনি অনেক আগে থেকেই লেখাপড়া করছেন বিষয়টা নিয়ে, তুমি ভালো মতোই জানেন, এবং তিনি সব অনিয়মকে দুই হাতে ধরে ফেলতে চান। কিন্তু এই যে দুই হাতে ধরে ফেলা, এতে তো তার একটা চ্যালেঞ্জ তৈরি হবে। এবং বাংলাদেশের যেইভাবে আমরা দেখি যে সবকিছুতে একটু পলিটিক্স অটোমেটিক্যালি ঢুকে যায়, যে একটা কি তার বিরুদ্ধে সিন্ডিকেট তৈরি হওয়ার কোনো আভাস পাচ্ছেন কিনা, বা সেই ভয়টা তো নিশ্চয়ই থাকছে। ভালো কাজ করতে গেলে অনেক বাধা তৈরি হয়। কি কি চ্যালেঞ্জ হতে পারে আমিনুল হকের জন্য, একেবারে সংক্ষেপে জানবো। না, আপনি দেখেন তিনি কিন্তু রাজপথের সৈনিক, তিনি কিন্তু জানেন এইসব মোকাবেলা তাকে দিয়ে কাবু করা যাবে না। তার যে চ্যালেঞ্জগুলো থাকবে প্রথমত সেটা হচ্ছিল যে আপনার অনেকগুলা বোর্ড, অনেকগুলো ফেডারেশন অ্যাডহক কমিটিতে চলছে, সেগুলোতে আপনি নির্বাচন নিয়ে আসা। এই কমিটি, এই নির্বাচিত কমিটি যদি আসে, দক্ষ সংগঠক আনতে হবে, আপনার পরীক্ষিত সংগঠক আনতে হবে, এবং তাদেরকেই আনতে হবে যারা আসলে দুধের মাছি না। আপনার সময়ের সাথে তারা ওই সব সময় থাকে না, ক্ষমতার কাছাকাছি থাকতে চায় না, তারা আসলেই ক্রীড়াকে ভালোবাসে। সেই ভালোবাসার মানুষগুলোকেই তাদেরকে আসলে শ্রদ্ধা দিতে হবে, ভালোবাসা দিতে হবে। আপনি হয়তো টাকা দিতে পারবেন না, কিন্তু ভালোবাসা দিয়েই তাদেরকে ফিরিয়ে আনা যাবে এই ক্রীড়াঙ্গনে। নিঃসন্দেহে, এবং সেখানে যাতে কোনো স্বজন প্রীতি না থাকে সেই প্রত্যাশা আমরা করছি। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় সাহা পিয়াল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।